প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয় মাল্টিমিডিয়া ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে এই করোনা মহামারীতে অবশ্যই তোমরা ঘরে থাকবে, পিতামাতার কথা শুনবে এবং নিয়মিত হাত ধোবে। বাইরে গেলে এসেই হাতটি ধুয়ে নেবে, স্যানিটাইজ করে নেবে এবং মাস্কটি যথা নিয়মে পরবে। ঠিক এইভাবে আমরা কিন্তু মাস্ক যখন পরি আমরা কিন্তু নাক বের করে দেবো, এটা করবে না। আমরা যথা নিয়মে মাস্কটি ব্যবহার করব, তাহলে এই করোনা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। যাই হোক, চলো আমরা ক্লাসে ফিরে যাই। আমি তোমাদের সঙ্গে পরিচিত হই। আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন, আমি প্রধান শিক্ষক বঙ্গবাসী মাধ্যমিক। আজকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা কবিতা নিয়ে আলোচনা। চলো আমরা ক্লাসে। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে দুটি ছবি দেখানোর চেষ্টা করেছি। একটি হচ্ছে নবান্নের ধান কাটার দৃশ্য, আরেকটি ছবি হচ্ছে খালের দুই পাশে পাকা ফসলের মাঠ। দুটি ছবি দেখেই তোমাদের ভিতরে একটি গ্রাম বাংলার যে সৌন্দর্য, এই সৌন্দর্যে আমরা কিভাবে বিমোহিত হই, কিভাবে আমরা এই গ্রাম বাংলাকে প্রতি আমাদের ভালোবাসা তৈরি হয়, এই ছবিটি দিয়েই আমরা সেটা বুঝতে পারি। আমরা আরো দুটি ছবি দেখছি। এটা কি? আমরা জানি গ্রাম, এই গ্রাম হচ্ছে বাংলাদেশের অপূর্ব সৌন্দর্যের নীলাভ। এই যে বাংলাদেশ, নদীমাতৃক বাংলাদেশ, এই বাংলাদেশে যে অপরূপ সৌন্দর্য, এই সৌন্দর্যটা নির্ভর করে গ্রামের উপরে। এবং প্রকৃতির যে রূপ, সেটি যদি বাংলা প্রকৃতির রূপ যদি তোমাকে দেখতে হয়, তাহলে অবশ্যই তোমাকে বর্ষাকালে বাংলাদেশে আসবে। তাহলে দেখতে পারবে যে আমাদের এই দেশ কত চমৎকার, কত সুন্দর এই দেশ। আমাদের এখানে নদী, খাল, নালা, বিল, ঝিলে রয়েছে নানা রকম মাছ। অর্থাৎ আমাদের এই নদীমাতৃক বাংলাদেশে যে খাল রয়েছে, বিল রয়েছে, ঝিল রয়েছে, পুকুর রয়েছে, এখানে নানা ধরনের মাছ রয়েছে। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখছি কয়েকটি লক্ষ্মী পেঁচা। তোমরা দেখছো বেশ কয়েকটি লক্ষ্মী পেঁচার ছবি। আরেকটি ছবি দেখছি, এটি তোমরা বলতে পারবে কি? এটা হচ্ছে বাংলার প্রকৃতি। এই ছবিটি আমরা দেখতে পাচ্ছি। আরেকটি ছবি দেখতে পাচ্ছি। এটা কি দেখছি? এখানে আমরা দেখছি যে দুটো শালিক বসে আছে। এখানে আমরা কি দেখছি? এই ছবিটিতে আমরা দেখছি একটি সাদা বক। আরো একটি ছবি দেখি, এটাই আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি বাংলার রূপ, অপরূপ যে বাংলা, সেই বাংলার সূর্যাস্তের একটি ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। আজকে আমি তোমাদের যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আবার আসি ফিরে। এটি লিখেছেন জীবনানন্দ দাশ। এই জীবনানন্দ দাশ তিনি আবার আসি ফিরে এই কবিতাটি লিখেছেন। এই কবিতাটি পাঠ শেষে আমরা কি কি অর্জন করব, অর্থাৎ শিক্ষার্থীরা তোমরা এই পাঠ শেষে তোমাদের কি উপকার করতে হবে, সেটি হচ্ছে এই পাঠ শেষে তোমরা কবি পরিচিতি বলতে পারবে, এই জীবনানন্দ দাশ কে ছিলেন তার সম্পর্কে তোমরা বিস্তারিত বলতে পারবে, নতুন নতুন শব্দের অর্থ জানতে পারবে। অর্থাৎ এই কবিতায় কিছু নতুন শব্দ নিয়ে আসা হয়েছে, সেই শব্দটি তোমরা জেনে তোমরা তোমাদের শব্দ ভাণ্ডারকে আরো সমৃদ্ধ করতে পারবে। প্রকৃতির সাথে কবির প্রেমের যে গভীরতা, এই সম্পর্কে তোমরা বলতে পারবে। অর্থাৎ এই যে প্রকৃতি, বাংলার প্রকৃতির সাথে আমাদের কবি জীবনানন্দ দাশের যে গভীর যে সম্পর্ক, সেই সম্পর্ক তিনি ফুটিয়ে তুলেছেন এই কবিতায়, সেই তোমরা বলতে পারবে। এবার চলো আমরা কবির পরিচিতিতে যাই। আমরা এখানে কবি পরিচিতিতে দেখেছি যে কবির জন্ম জীবনানন্দ দাশ তিনি 1899 খ্রিস্টাব্দের 17 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছেন।
1921 সালে ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেন। তিনি 1921 সালে ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেন। জীবনানন্দ দাশের উল্লেখযোগ্য গ্রন্থ রূপসী বাংলা কবিতা, অর্থাৎ কবিতার কথা এবং রূপসী বাংলা তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তিনি রূপসী বাংলার কবি উপাধি লাভ করেন। এই রূপসী বাংলা লিখে তিনি রূপসী বাংলার কবি এই উপাধি তিনি লাভ করেন। জীবনানন্দ দাশ 1954 সালের 22শে অক্টোবর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। এই হল আমাদের কবি পরিচিত, অর্থাৎ তিনি কবে জন্মগ্রহণ করেন, কবে মৃত্যুবরণ করেন, তিনি কবে কি কি শিক্ষাগত যোগ্যতা তিনি অর্জন করেছিলেন, অর্থাৎ ইংরেজি সাহিত্যে তিনি যে এমএ পাশ করেছিলেন এটি জানতেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রূপসী বাংলা এবং কবিতার কথা, এই বিষয় তোমরা জানলেন এবং ওনাকে রূপসী বাংলার কবি এই হিসাবে তিনি যে উপাধি পেয়েছিলেন সেটিও তুলে যান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আদর্শ পাঠে ফিরে যাব। তোমরা তোমাদের ক্লাসে যে বইটি আছে, এই যে দেখো যে বইটি আমি তোমাদের দেখাচ্ছি, এই বইটি তোমরা হাতে, এই বইটি হাতে নিয়ে তোমরা তোমাদের 113তম পৃষ্ঠা, 113 পৃষ্ঠা এখানে দেখো, সেখানে দেখে আমার সাথে সাথে তোমরা এই কবিতাটি পাঠ করো। সবাই বই খুলেছ? ধন্যবাদ। তাহলে সবাই আমরা একসঙ্গে পড়ি। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিকের দেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাসব কিশোরীর ঘুঙুর রহিবে পায়, সারাদিন কেটে যাবে কলমির বন্ধ করা জলে ভেসে ভেসে, আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেয়ে ভালোবেসে, জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার সবুজ করুন ডাঙায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা চমৎকার ভাবে আমার সাথে এই কবিতাটি পাঠ করবে। এখানে কত সুন্দর বাংলায় ভাষায় কবি যে বাংলার যে প্রকৃতির রূপ, সেই রূপে বিমোহিত হয়ে কিভাবে এই বাংলায় ফিরে আসতে চেয়েছে সেই বর্ণনায় তিনি এই কবিতায় করেছেন। আমরা এখানে যে নতুন শব্দগুলো পেলাম, এসো আমরা সেই শব্দগুলো নিয়ে আলোচনা করি। একটি হচ্ছে ধানসিঁড়ি। ঝালকাঠি জেলার একটি নদী, সেই নদীর নাম হচ্ছে ধানসিঁড়ি। শঙ্খচিল, আমরা দেখতে পাচ্ছি একটি শঙ্খচিলের ছবি, এক ধরনের সাদা চিল, এটাকে বলা হয় শঙ্খচিল। নবান্ন, নবান্ন আমরা জানি যে বৈশাখ, পয়লা বৈশাখের সময় আপনাদের নবান্ন উৎসব, নতুন ধান কাটার যে আনন্দ, সেটাকেই বলা হয় নবান্ন। নতুন ধান কাটার পর এদেশে বিভিন্ন ধরনের উৎসব হয়। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেখানেও এই নতুন ফসল কাটার পরে তাদের দেশেও এই নতুন ধরনের একটি উৎসব পালন করা হয়, সেটিকে কবি বোঝাতে চেয়েছে নবান্ন। ঘুঙুর, অর্থাৎ আমরা জানি যে আমাদের দেশের মেয়েরা তারা পায়ে যে অলঙ্কারটি পরে, রূপার অলঙ্কার, এটার নামই হচ্ছে ঘুঙুর। আমরা দেখি যে প্রায় গ্রাম্য বালিকারা তাদের পায়ের সৌন্দর্যকে ফুটিয়ে তুলবার জন্য তারা এই ঘুঙুর পায়ে দেয়। এখানে জলাঙ্গি, নতুন যে শব্দটি, এই জলাঙ্গি, এখানে কবি নদীকে জলাঙ্গি বলেছে, অর্থাৎ জলাঙ্গি হচ্ছে নদী। কবি এই নদীকে বোঝানোর জন্য এই জলাঙ্গি শব্দটি ব্যবহার করেছে। ডাঙা, ডাঙা অর্থাৎ শুকনো জমি। এই যে বিশাল সমুদ্র রাশি, সমুদ্রের পাশেই যে শুকনো যে জমিটি, সেটি হচ্ছে শুকনো জমি, অর্থাৎ সেটাকে তিনি ডাঙা বলেছেন। সুদর্শন, এখানে সুদর্শন হচ্ছে এক ধরনের গুবরে পোকা, অর্থাৎ গোবরের ভিতর যে পোকাটি, সেই পোকাটিকে তিনি সুদর্শন বলেছেন। সেটি কালো, কিন্তু সেটি যখন বেরিয়ে আসে তার গায়ে পানি লাগলে চিকচিক করতে থাকে, তার যে সেই কালো মানিক সেইটি ফুটে ওঠে বলে কবি এখানে সুদর্শন বলে এখানে ফুটিয়ে তুলেছে। লক্ষ্মী পেঁচা, আমরা জানি যে লক্ষ্মী পেঁচা এক ধরনের পেঁচা, এটি গ্রামগঞ্জের বিভিন্ন গাছে দেখা যায়, সেটা হচ্ছে লক্ষ্মী পেঁচা। এটি অনেক কুসংস্কার রয়েছে, লক্ষ্মী পেঁচা যদি ডাকে অনেক বিপদ আসতে পারে,
এরকম ধারণা আমাদের গ্রাম বাংলার মানুষ তারা এই ধারণাটি পোষণ করে। রূপসা, রূপসা একটি নদীর নাম। এই যে আমাদের খুলনা জেলার, খুলনা মহানগর জেলার পাশ দিয়ে বয়ে যাওয়া নদীটি, এর নাম হচ্ছে রূপসা নদী। সেখানে প্রায় প্রতি বছর একটি নৌকা বাইচের আয়োজন করা হয়। সেই রূপসাকে তিনি সরাসরি রূপসা নামেই এই কবিতায় তিনি নিয়ে এসেছেন। ডিঙ্গা, ডিঙ্গি মানে ছোট নৌকা। আমরা যদি গ্রামে গঞ্জে যাই, সেখানে যে খালে বিলে ছোট ছোট নৌকা আমরা দেখি, সেগুলোর নাম হচ্ছে ডিঙ্গা। নীরে, নীরে অর্থাৎ পাখির বাসা। পাখিরা যে গাছে আমরা দেখি যে বাবুই পাখি যে বাসা বাঁধে, সেই ধরনের বাসা, অর্থাৎ পাখিরা যে বাসা বাঁধে সেটাকেই বলা হচ্ছে নীর। ধবল, ধবল মানে সাদা। আমরা সাদা বল দেখেছি ক্রিকেট খেলার সময়, সাদা জার্সি করে তারা যে খেলে, এটাকে অর্থাৎ ধবল যে কথাটি এই কবিতায় তিনি বুঝিয়েছেন, সেটিকে তিনি সাদা বোঝানোর জন্য এই ধবল শব্দটি ব্যবহার করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে এতক্ষণ যে কবিতাটি পাঠ করলাম, যে শব্দার্থগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম, যে বিষয়গুলো ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, এই সামগ্রিক কথাগুলো এখানে এসেছে এই আবার আসিব ফিরে জীবনানন্দ দাশ তিনি যে কবিতাটি লিখেছেন, সেই কবিতা থেকেই এতক্ষণ আমি তোমাদের বোঝাবার চেষ্টা করেছি যে আবার আসিব ফিরে কবিতাটি কবি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তার যে কাব্যগ্রন্থ রূপসী বাংলা, যে রূপসী বাংলা উপাধি, তিনি রূপসী বাংলার কবি উপাধিতে যিনি উপাধিত হয়েছিলেন, সেই রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে আবার আসিব ফিরে কবিতাটি নেওয়া হয়েছে। জন্মভূমির তুচ্ছ জিনিস কবির দৃষ্টিতে সুন্দর হয়ে ধরা হয়েছে। অর্থাৎ এই যে জন্মভূমি, এই যে মাতৃভূমি বলি, জন্মভূমি বলি, এই জন্মভূমির যে তুচ্ছ জিনিসটি, সেই তুচ্ছ জিনিসটিও অপরূপ সুন্দর হয়ে কবির চোখে ধরা হয়েছে এবং তিনি সেই সুন্দরকে এই কবিতার মাধ্যমে বর্ণনা করেছেন। কবি মনে করেন যখন তার মৃত্যু হবে, তখন দেশের সঙ্গে তার মমতার বাঁধন শেষ হবে। অর্থাৎ তিনি যদি মরেও যান, মরে যাওয়ার পরেও তার দেশের সাথে যে টান, এই মাটির যে টান, সেই টানের কখনো শেষ হবে। তিনি বাংলার নদী, মাঠ, ফসলের মাঠকে ভালোবেসে শঙ্খ, চিল বা শালিকের বেশে এই দেশে ফিরে আসবেন। অর্থাৎ মৃত্যুর পরেও তিনি চান যে তিনি আবার হয়তো বা বাংলার নদী হয়ে, কখনো বা মাঠ হয়ে, অথবা শঙ্খ, চিল হয়ে, কখনো শালিকের বেশে তিনি এই বাংলায় বারবার ফিরে আসতে চেয়েছেন। বাংলাকে তিনি এতই ভালোবাসেন যে তিনি মনে করেন যে মৃত্যুর পরও যদি ফিরে আসার কোনো সুযোগ থাকে, তাহলে তিনি এই বেশে, শঙ্খ, চিলের বেশে, শালিকের বেশে তিনি ফিরে আসবেন। এমন হতে পারে তিনি হাঁস হয়ে সারাদিন কলমির গন্ধ ভরা বিলের পানিতে ভেসে বেড়াবেন। তিনি মনে করেন যে তিনি এই যে কলমির গন্ধ ভরা কুয়াশা, এই সময় সারাদিন যে বিলের পানি, সেই বিলের পানিতে তিনি ভেসে বেড়াবেন। এমনকি দিনের শেষে সে সাদা বগের যে দল, সেই বকের দলে মেঘের কোলে ভেসে নীরে ফিরে আসে, তাদের মাঝেও তিনি তাকে খুঁজে পাওয়া যাবে, এটি তিনি চিন্তা করেন। অর্থাৎ দিন পুরলে সন্ধ্যায় যখন সাদা বকের দল উড়ে তাদের নীরে ফিরে আসে, কবি মনে করেন সেই বকের যে ঝাঁক, সেই ঝাঁকের ভিতরেও তার অস্তিত্ব তিনি সেখানে উপলব্ধি করে বোঝাতে চেয়েছেন আমাদের, যে হয়তো বা বক হয়ে তিনি আবারও আমাদের মাঝে ফিরে আসবেন। এভাবে তিনি বাংলাদেশের রূপময় প্রকৃতির সাথে মিশে যাবেন। এই যে বাংলার যে অপরূপ সৃষ্টি, এই সৃষ্টির সাথে তিনি মিশে যাবেন। অর্থাৎ মৃত্যুর পরেও তিনি কিন্তু বাংলাদেশকে ভুলে থাকতে চান না। এইভাবে বারংবার যেতর বেশে তিনি আমাদের মাঝে ফিরে আসেন। শিক্ষার্থীবৃন্দ, চল তোমাদের একটি দলীয় কাজ দেই, তোমরা সবাই খাতা বের করে এই কাজটি লিখে। আবার আসিব ফিরে কবিতায় কবির কি কি মমত্ব বোধের চিত্র ফুটে উঠেছে তার একটি তালিকা করে। অর্থাৎ এই যে আবার আসিব ফিরে, এই যে কবিতাটি তিনি লিখেছেন, এই কবিতার মধ্যে কি কি মমত্ব বোধ, কোন কোন জিনিসের প্রতি তার মায়া এবং মমতা জন্মেছে, এবং এই কবিতার মাধ্যমে যে মমত্ব বোধের যে চিত্রগুলো ফুটে উঠছে, তার একটি তালিকা তৈরি করে তোমরা খাতায় লিখে আনবে এবং পরবর্তীতে তোমরা তোমাদের শিক্ষককে দেখাবে। এবার আসো আমরা মূল্যায়নে যাই। ধানসিঁড়ি কিসের নাম?
ধানসিঁড়ি একটি নদীর নাম, বরিশাল জেলা। আবার আসিব ফিরে কবিতাটি কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? আমি একটু আগেই বলেছি যে এটি রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি জীবনানন্দ দাশ কিভাবে মারা যান? তিনি একটি ট্রাম দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। উঠানে খইয়ের ধান ছড়ায় কে? আমরা যে খই খাই, সেই যে খইয়ের ধান উঠানে কে ছড়ায়? এক শিশু, একটি শিশু যে উঠানে যে খইয়ের ধান, সেই ধানটি সে ছড়ায়। বনলতা সেন কাব্যগ্রন্থটি কে লিখেছে? জীবনানন্দ দাশ। রাঙা মেঘ সাতটায় কি নিরে ফিরেছে? পহরা এবার একটি বাড়ির কাজ, এই বাড়ির কাজটি তোমরা লিখে নাও। আবার আসিব ফিরে কবিতায় কবির কোন দিকটি প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় লিখবে। অর্থাৎ এই যে রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে যে কবিতাটি নেওয়া হয়েছে আবার আসিব ফিরে, এই কবিতায় কবির কোন দিকটি প্রকাশিত হয়েছে, কোন দিকটি কবি বোঝাতে চেয়েছেন বারবার, সেই দিকটি তোমরা তোমাদের নিজের ভাষায় লিখবে এবং তোমাদের শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ এই আবার আসিব ফিরে কবিতাটি তোমাদের সামনে উপস্থাপন করলাম এবং এই কবিতাটি যে লিখেছেন জীবনানন্দ দাশ, তার সম্পর্কেও আমরা অনেক কিছু জানলাম। তার জন্ম, তার মৃত্যু, তার যে ঐতিহাসিক যে প্রবন্ধ, তার যে সৃষ্টি, এবং তিনি ট্রাম দুর্ঘটনায় মারা যান, এই সার্বিক বিষয় আমরা এই কবিতার মাধ্যমে জানলাম। তিনি কিভাবে এই দেশে ফিরে আসতে চান সেগুলো আমরা জানলাম। মৃত্যুর পরেও তার এই দেশের সাথে সম্পর্ক ছিন্ন হবে না, সে বারবার বিভিন্ন রূপে ফিরে আসবে, এই বিষয়গুলো আমরা জানলাম। সেটি তোমরা তোমাদের নিজের ভাষায় লিখে আনবে। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই।